যখন আমার বয়স ছিল ১০ বছর, তখন পূর্বের সাথে বিয়েটা হয়। পূর্বের মা আর মামনি দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। ওনাদের ফ্রেন্ডশিপ রক্ষার্থে বলি হতে হয় পূর্ব আর আমাকে। ছোটবেলা থেকে পূর্বের সাথে আমার সাপ নেউলের সম্পর্ক। আমাদের পরিবার ভেবেছিল আমরা বড় হয়ে বিয়ের জন্য রাজি হব না, একজন আরেকজনকে ঘৃণা করব। তাই আমাদের বিয়ে নামক বন্ধনে আবদ্ধ করে দেয় ছোটবেলায়। তখন আমরা বিয়ে কি সেটা বুঝতাম না, আর না ভালোবাসা নামক কোনো শব্দের সাথে পরিচিত হই। পূর্ব আমার থেকে ২ বছরের বড়। আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর একেবারের জন্য শ্বশুরবাড়ি পাঠানো হয়। মা বাবা আমাদের দুজনের সম্পর্ক স্বাভাবিক করার জন্য একসাথে করে দেয়, কিন্তু আমাদের ঝগড়া আরও বেড়ে যায়। সে কি ঝগড়া পূর্বের সাথে এমন একটা দিনও বাদ পড়েনি যেদিন ঝগড়া হয়নি। মাঝে মধ্যে তো রাতে পূর্ব বাড়িতে ফিরত না, তখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারতাম। খাওয়া থেকে ঘুমানো পর্যন্ত ঝগড়াঝাঁটি রাগারাগি করতাম। কী নিয়ে ওর প্রতি আমার এত রাগ বুঝে উঠতে পারি নাই। জন্মের পর থেকে কোনো দিনও ভালো করে কথাই বলিনি। শ্বশুরবাড়িতে ২ বছর কাটানোর পরও পূর্বের প্রতি কোনো দিনও আমার অন্যরকম অনুভূতি আসেনি। বরং আমাদের ঝগড়াঝাঁটিতে পূর্বের মা মানে আমার আম্মি অসুস্থ হয়ে পড়ল। এতেও আমাদের কোনো পরিবর্তন হয়নি। দুজন দুজনকে দোষ দিতে থাকি ছোটোখাটো বিষয়ে। বৃষ্টির দিনে রান্নাঘরে খিচুড়ি আর মাংসের ভুনা করছিলাম। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর এ সময় খিচুড়ির সাথে গরুর মাংসের কালা ভুনা খেতে বাড়ির সবাই অনেক ভালোবাসে। আম্মি সুস্থ থাকলে উনি করতেন, কিন্তু সকাল থেকে আম্মির জ্বর বেড়ে গেছে, আর খিচুড়ি খেতে আম্মি একটু বেশি পছন্দ করেন। তাই দেরি না করে কাজে লেগে পড়লাম। হঠাৎ কলিং বেলের শব্দ পেয়ে আমি দরজা খুলতে গেলাম। বাবাই এসেছে হয়তো, কারণ পূর্ব হলে একাধারে বেল বাজাতো। দরজা খুলতে বর্ষাকালের ভেজা মাটির গন্ধ নাকে এসে বেঁধে গেল। চোখ বন্ধ করে সেই সুবাস অনুভব করলাম। আমার চোখের সামনে বাবাই তুড়ি বাজিয়ে বলল, হয়েছে মাটির গন্ধ নেওয়া, আমাকে ঢুকতে দিবি? আসো। বাড়ির ভিতরে ঢুকে বাবাই বলল, আমার অতি আদরের পুত্তুর কই? তোমার আদরের ছেলে কোথায় সেটা আমি জানবো? খবর রাখি আমি তার? কোন মেয়ের সাথে নষ্টি ফষ্টি করছে সেটা সে জানে, আমাকে কেন জিজ্ঞেস করো তোমরা? জানি না। মাথার রক্ত উঠে গেল বাবাইয়ের প্রশ্নে। যার সাথে কোনোদিন ভালো করে কথাই বললাম না, তার খবর আমি জানবো কিভাবে? বাবাইয়ের সাথে আর কথা না বলে আমি রান্নাঘরে চলে এলাম, আর বাবাই আম্মির সাথে কথা বলতে গেল। শরীর কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ। পূর্ব কোথায়? সকাল থেকে দেখি না। আমিও তো দেখলাম না। ওর থেকে জিজ্ঞেস করে ভাষণ শুনিয়ে দিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চিন্তিত স্বরে চাঁদনি বলল, আচ্ছা সূর্য, ওদের বিয়ে দিয়ে কি আমরা খুব বড় ভুল করেছি? কেউ কাউকে দু চোখে দেখতে পারে না। জানি না ওদের ভবিষ্যৎ কেমন হবে। আফসোসের সুরে কথাগুলো বলে পূর্বের মা চাঁদনি চোখ বুজে নিল। ওনারা ভেবেছিলেন বিয়ে দিলে হয়তো ওদের মধ্যে যে দূরত্ব আছে সেটা কমে যাবে, কিন্তু হলো তার উল্টো। বাড়িতে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে। সূর্য মোহাম্মদ মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ওনার কানে চেঁচামেচি ভেসে আসছে, তার মানে পূর্ব এসেছে। কে জানে এখন আবার কোন কাণ্ড করলো। চাঁদনি ওঠার চেষ্টা করলে সূর্য বলল, চাঁদনি, আমি গিয়ে দেখছি, তুমি শুয়ে থাকো। আচ্ছা। তোকে কতবার বলেছি একবার বেল দিবি, 1000বার বেল দিস কেন? হরিচন্দন, আমার বাড়ি, আমার কলিং বেল, আমি যেমন ইচ্ছে করব। তুই কে? এত নাক ঢোকাস কেন? কতবার বলেছি তোকে ভদ্র ভাষায় কথা বলবি। অশিক্ষিত হরিচন্দন, নিজে কত শিক্ষিত। তোকে বলেছি না আমি, তুই তুই তুকারি করবি না? 1000বার করব। তুই কোন দেশের প্রেসিডেন্ট যে তোকে সম্মান দিতে হবে? আমার বাড়ির প্রেসিডেন্ট আমি। আইসে হনুমানের মতো চেহারা নিয়ে প্রেসিডেন্ট হতে। তুই আমাকে আবার ওই নামে ডাকিস? আজকে বাড়িতে চলে যাব। তা যা না তো, ধরে রাখছে কে তোরে? ব্যাগ গুছিয়ে দেব? চুপ করো তোমরা। বাড়িতে একটা মানুষ অসুস্থ, সেটা কি ভুলে গেছ? পূর্ব, তোমাকে তোমার মা ডাকছে। সূর্য মোহাম্মদের কথা শুনে দুজনে নরম হয়ে এলাম, কিন্তু পূর্বের ওপর থেকে এক বিন্দু রাগও কমল না। দুজন দুজনের দিকে ঘৃণার দৃষ্টি নিয়ে স্থান ত্যাগ করলাম। আমার স্বাদের কালো ভুনা হয়তো পুড়ে গেল। মা, তুমি ডিসিশন নাও। এই বাড়িতে হয় ওই মেয়েটি থাকবে, নয়তো আমি। এমন করিস কেন বাবা? কি দোষ মেয়েটার? ও হ্যাঁ, কি দোষ মেয়েটার?
ওই মেয়েটা তো তোমাকে কালো জাদু করেছে, তাই না? নিজের ছেলের দোষ দেখবে এখন। পূর্ব, তোমার মা হয় উনি। গলা নিচু করে কথা বলো। সরি বাবা, কিন্তু মেয়েটাকে আমার মোটে সহ্য করতে পারছি না। মেয়েটা মানে কি? তোমার ওয়াইফ হয় সে। মানি না আমি এই বিয়ে। তোমরা আমাকে জোর করে ওই মেয়ের আসলে বেঁধে রেখেছ। আড়ি পেতে বাবাই, পূর্ব আর আম্মির কথা শুনছি। বাবাইকে পূর্ব একটু আধটু ভয় পায়, এতে আমার সুবিধা বেশি। যখন তখন সত্যি মিথ্যা বলে বাবাইয়ের বকা শোনাতে পারি। আমার তো এখন লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। যখন যা করতে মন চায় তখন তা করে ফেলায় শ্রেয়। আম্মিকে খাবার খাওয়াতে এসেছিলাম, কিন্তু এখন আমার ডান্স করতে মন চাইছে, তাই খিচুড়ির প্লেটটা রান্নাঘরে রেখে পূর্বের রুমে গেলাম লুঙ্গি খুঁজতে। রুমে গিয়ে দেখলাম সব কিছু সুন্দরভাবে গুছানো। দেখে আমার গা জ্বলে উঠল। আমি মেয়ে হয়ে আমার রুম গোছানো না, আর এই হরিচন্দন ছেলে হয়ে মাথার মধ্যে একটা সুন্দর বুদ্ধি বাসা বাঁধায়। সব কিছু 2 মিনিটের মধ্যে এলোমেলো করে লুঙ্গি নিয়ে আমার রুমে চলে আসলাম। সাউন্ড বক্সে ফুল ভলিউমে লুঙ্গি ডান্স গানটা ছেড়ে সানগ্লাস চোখে দিয়ে লুঙ্গিটা পরে নিলাম। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। নাচতে নাচতে যখন হাঁপিয়ে এলাম তখন চুপি চুপি লুঙ্গিটা পূর্বের বিছানায় রেখে এলাম। পূর্বের রুমে কোনো কিছু ঠিক নেই এখন। আমার তো ভেবে হাসি পাচ্ছে যে রুম দেখে হরিচন্দনের রিয়াকশন কেমন হবে। চুপচাপ ভালো মেশে যে আম্মির জন্য খাবার নিয়ে গেলাম। এখন আমাকে দেখলে সবাই ভাববে ভদ্র মেয়ে আমি। আম্মি 12টা বাজতে চলল। উঠো, হালকা কিছু খেয়ে ওষুধ খাবে। পূর্ব প্লেটের দিকে তাকিয়ে দেখছে কি রান্না করেছি। আজ অবধি কোনোদিন আমার রান্না পূর্ব মুখে দেয়নি, কিন্তু যেভাবে লোভার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়ে খেয়ে ফেলবে। হঠাৎ বলল, কোন পেতনি জাদু দিয়ে রেঁধেছে কে জানে, সি কি বাজে গন্ধ, ওয়াক ওয়াক। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে পূর্ব রুম ত্যাগ করলো। রাগের চোটে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু বাবাই থামিয়ে দিল। আমিও আর কিছু বললাম না, কারণ আসল মজাতে একটু পর হবে। আম্মিকে খাওয়ানো শেষ করে আমি বেরিয়ে আসছিলাম। দরজা খুলতেই 5 ফুট 8 ইঞ্চি লম্বা ষাঁড়ের সাথে মাথায় ব্যথা পেলাম। গেল রে, আর এত যত্নে গড়া কিউট কপালটা ষাঁড়ের মাথায় লেগে মানসম্মান সব হারালো। ব্যথা পাওয়া জায়গায় হাত দিয়ে কসলাতে কসলাতে চোখ তুলে আবার বললাম, তুই চোখে দেখোস না? কারে ধার দিয়ে আইলি তোর চোখ? চুপ, তুই আমার রুমে গেছিলি? তোর রুমে যেতে আমার ঠেকা পড়ে নাই, তোর রুমে যাইতাম কেন আমি? পূর্বের রুমে আমি কোনোদিন যাই না, তাই পূর্বের কাছে কোনো প্রমাণ নেই ওর রুমের ওই দশা আমি করলাম। তেলে কে গেছিল আমার রুমে? সকালে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, আর এখন গিয়ে দেখি সব এলোমেলো। তুই রুম গোছানো শুরু করেছিস কবে থেকে? আদর্শ অবস্থায় আমি প্রশ্ন করলাম। সাথে সাথে বাবাই আর আমি ফিক করে হেসে দিলাম, কারণ পূর্ব নিজের রুম কোনোদিন গোছায়নি, সবসময় আম্মি গুছিয়ে রাখতো। গত কয়েকদিন ধরে আম্মি অসুস্থ থাকায় সে এখন নিজে গুছিয়েছে। মা, আমি সত্যি রুম গুছিয়ে রেখেছিলাম। তাহলে এলোমেলো কে করবে? রোদ তো সকাল থেকে রান্না করে, আর আমি বাড়ি থেকে আসলাম তোর আসার আগে। আমি জানি সব এই জাদুমন্ত্রীর কাজ, কোনো এক ফাঁকে গিয়ে করেছে। মোটেও আমার দোষ দিবি না, তোর রুমে যাই না আমি। লুঙ্গি বের করেছে কে আমার রুম থেকে? 1 বছর আগে পরতাম আমি লুঙ্গি, সব তুই করছিস। বাবাই, তোমার ছেলেকে বুঝিয়ে দাও, কোনো মেয়ে লুঙ্গি পরে না। দেখ, আমারই টাইম ওয়েস্ট হচ্ছে পাবনার পাগলের সাথে কথা বলে। সরো সরো। পূর্বকে ডিঙিয়ে আমি ড্রয়িং রুমে চলে এলাম, আর চোখে তাকিয়ে দেখলাম পূর্ব রেগে মেগে আমার রুমে যাচ্ছে। নিশ্চয়ই আমার জিনিসপত্র এলোমেলো করতে যাচ্ছে। আমি পায়ের পর পা দিয়ে পূর্বের পরের কাজের জন্য অপেক্ষা করতে থাকলাম। পূর্ব রোদের রুমে গিয়ে দেখে সব কিছু আগে থেকে এলোমেলো। রেগে গিয়ে পূর্ব পাশের ফুলদানি ভেঙে ফেলল। মাঝে মধ্যে পূর্বের ইচ্ছে করে রোদকে খুন করে ফেলতে, কিন্তু তার বাবা মার জন্য তার ইচ্ছেকে চেপে রেখেছে। কেন যে রোদের সাথে তার বিয়েটা হলো, পূর্ব মনে মনে ঠিক করে নিল সে পালিয়ে যাবে। পূর্ব ড্রয়িং রুমে গিয়ে রোদের দিকে রাগী চোখে তাকালো। প্রতিক্রিয়া রোদ তাচ্ছিল্যের সুরে হেসে উঠল। রোদের হাসি দেখে পূর্বের গা জ্বালা করল। পূর্ব কথা না বলে তার মায়ের ঘরে যাচ্ছে তা দেখে রোদ তার পিছু নিল। মা, আমার রুমের সব কিছু খুব বিশ্রীভাবে এলোমেলো, আমার একার পক্ষে এত কিছু ঠিক করা সম্ভব না। খুব শান্ত স্বরে কথা বলায় রোদ অবাক হলো। রোদের মনে জানার আগ্রহ হলো পূর্ব কি করতে চাইছে। একার পক্ষে? আচ্ছা রোদ মামুনি, তোকে হেল্প করবে। কি? আমি হেল্প করব?
নিজের রুমটা যদি নিজে ঠিক করতে না পারে তাহলে থাকে কেন ওই রুমে? ফুটপাতে গেলেই তো হয়, যত সব। তুই তাহলে যাবি না পূর্বের সাথে? কথাটা বলল চাঁদনি, অর্থাৎ রোদের শাশুড়ি। ভুলেও না। ঠিক আছে, আমার ছেলের রুম আমি যাচ্ছি। আম্মি, কি করছো কি? চাঁদনি মোহাম্মদ বিছানা থেকে উঠতে গেলে রোদ ধরে ফেলে। ডক্টর বলেছে ওনাকে বেড রেস্টে রাখতে। এবার রোদ দ্বিধায় পড়ে গেল। পূর্বকে হেল্প করতে মোটেও ইচ্ছে করছে না, আর আম্মিকে তো বিছানা থেকে নামতেই দেয়া যাবে না। ধ্যাত, পূর্বের দিকে তাকিয়ে দেখলো সে মিটিমিটি হাসছে। রোদের এখন নিজের ওপর রাগ হচ্ছে। কি দরকার ছিল ওর রুম এলোমেলো করার? কিন্তু সব দোষ তো তার মনের। পূর্বের একটু শান্তি দেখলে তার গা জ্বলে ওঠে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে বলল, আম্মি, তুমি আর বাবাই কানে তুলো গুজে রাখো, নয়তো হরিচন্দনের চিল্লানিতে কানের পর্দা ফেটে যাবে। যাচ্ছি আমি এখন। বিরক্তি নিয়ে রোদ পূর্বের রুমের দিকে গেল। মিটিমিটি হেসে পূর্ব তার পিছু নিল। চাঁদনি আর সূর্য দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তুই কাবার্ডের কাপড় বই বিছানা ঠিক করে ঝাড়ু দিয়ে দিস, আমি বারান্দাগুলো ঠিক করি। তোরে কি আমি মডেলিং দেখাইতে বলছি যে বারান্দায় যাস? সব কিছু আমি ঠিক করলে তুই এলি কেন? তোর মতো আকাম্মার সাথে সাধে কি আসি নাই? নে, এবার কাজ শুরু কর। আমি আকাম্মা হলে তুই কি নির্লজ্জ? আমি নির্লজ্জ। তোর কি? আমার সাথে না লাগে কাজে হাত লাগা। বিড়বিড় করতে করতে পূর্ব বই ঠিক করতে গেল। 30 মিনিট কাজ করলো, বাকি 30 মিনিট ঝগড়া দিয়েছে। রোদ পূর্বের রুম থেকে বেরিয়ে এসে রাগে ফুলছে। পূর্বের জন্য গর্ত খুঁড়ে এখন সে নিজেই সেই গর্তে পড়ল। ঘাড় একদম ব্যথা হয়ে গেছে। উফ! রোদ হাত মুখ ধুয়ে খাওয়ার জন্য সূর্য মোহাম্মদকে ডেকে আনলো। টেবিলে বসে দুজন চুপচাপ খাচ্ছে। রোদের কিছুতেই খেতে ইচ্ছে করছে না। তার মাথায় ঘুরছে কিভাবে প্রতিশোধ নিবে। মোবাইলে কথা বলতে বলতে পূর্ব সিঁড়ি দিয়ে নিচে নামছে। ওদের বাড়িটা ডুপ্লেক্স। নিচে রোদ থাকতো আর তার বাবা মা রুমে ছিল। কিন্তু তার মা অসুস্থ হওয়ার পর থেকে রোদের জায়গায় পূর্বের বাবা মা থাকে। রোদ পূর্বের পাশের রুমে। হঠাৎ রোদের কানে ভেসে আসলো, হ্যাঁ, চিকেন বিরিয়ানি, ওকে। পূর্বের কথা শুনে রোদ বুঝতে পারল পূর্ব বাইরে থেকে খাবার অর্ডার করেছে। তখনই সে বলে উঠল, বাবাই, মাংসটা অনেক ভালো হয়েছে, তাই না? রে, পূর্বের তো খুব পছন্দ, কিন্তু আজকে মনে হয় না খাবে। তুই ডেকেছিলি? বাবাই পছন্দ হলে ঠিকই খেতে আসতো। উপস, আমি রান্না করলে সেদিন তো তোর খাওয়া বারণ। রোদ আর কিছু বলার আগে দেখলো পূর্ব তার কথায় পাত্তা না দিয়ে তার রুমে যাচ্ছে। ভীষণ ক্ষেপে গেল রোদ। তার কথা পুরোনা শুনে চলে গেল। রাগে প্লেটে পানি ঢেলে রোদ রুমে চলে আসলো। সেদিন আর কোনো মতেই রোদ তার প্রতিশোধ নিতে পারেনি। সামনে তার এইচএসসি পরীক্ষা। রোদ সেইভাবে পড়াশোনা করছে। পড়াশোনায় রোদ অতটা ভালো না হলেও খারাপও না, কিন্তু এখন তার মূল লক্ষ্য এইচএসসি পরীক্ষা। কিন্তু তবুও ওদের দুজনের ঝগড়া কমেনি। পরীক্ষার 2 দিন আগে ঘুম থেকে উঠে রোদ দেখল পূর্বের রুমের সামনে 2 জোড়া জুতা। কাল রাতে পূর্ব যখন এসেছিল তখন সে ঘুমিয়ে পড়ে, তাই সে জানতে পারেনি রাতে তার বন্ধু তিহান এসেছে। তাড়াতাড়ি রুমে গিয়ে রোদ তার কিছু পাউডার তিহানের জুতার সাথে মিশিয়ে পূর্বের রুমের সামনে রেখে দিল। এরপর শয়তানি হাসি দিয়ে চলে গেল। পূর্বের ঘুম ভাঙতেই দেখল তিহান এখনও নাক ডেকে ঘুমাচ্ছে। পূর্ব কেয়ার না করে তিহানকে লাথি দিল। ধরপড়িয়ে তিহান উঠে বসল। কি সুন্দর স্বপ্ন দেখছিল একটু আগে, কিন্তু পূর্ব ঘুমটা ভেঙে দিয়ে সব কিছু নষ্ট করল। তিহান উল্টো মারতে গেলে পূর্ব বলল, একটাও যদি মারিস তাহলে তোকে ন্যাংটা করে বাড়ি পাঠাবো। বাড়িতে একটা কালনাগিনী পুষে রেখেছে বাবা মা, তার জন্য শান্তি। বিড়বিড় করতে করতে পূর্ব রুমের বাইরে চলে গেল। পূর্বের অবস্থা দেখে তিহানের আফসোস হলো। অতি আবেগে তার মুখটা জয়ের মতো হয়ে গেল। তিহান তো মাঝে মধ্যেই এ বাড়িতে আসে, কিন্তু রোদ তাকে পছন্দ করে না। কারণ তিহান কথায় কথায় ইন্নানিল্লা বলে, যেটা রোদের কাছে ডিসগাস্টিং লাগে। ও মা গো, এত চুলকাচ্ছে কেন? উফ, তিহানের বাচ্চা, জুতুই কি রেখেছিস? আল্লাহ গো! দরজায় কান পেতে রোদ পূর্বের চিৎকার শুনছে। একটু আগে তিহানের জুতোতে চুলকানির পাউডার লাগিয়েছিল, যেটা পূর্বের গায়ে লাগতেই চুলকাতে শুরু করে। রোদ ঔষধ দিয়েছিল তিহানের উদ্দেশ্যে, কিন্তু দুর্ভাগ্যবশত পূর্ব তার শিকার হয়। তিহানের জুতো যে পূর্ব পড়বে তা ভাবেনি। এতে রোদ আরও দ্বিগুণ খুশি হয়েছে। মোবাইলে ওল্লাল্লা আই লাভ ইউ গানটা ছেড়ে দিয়ে নেচে যাচ্ছে। তার পরিকল্পনা এত ভালো কাজ করবে ভাবতে পারেনি।
ইন্নানিল্লাহ, কিরে চিল্লাস কেন? কথাটা বলল তিহান। কুত্তা, তুই জুতাতে কি নিয়ে ঘোরস? পা লাগতেই চুলকাতে শুরু করলো। উফ, ইন্নানিল্লাহ, এটা কি কথা? আমার ব্র্যান্ড জুতার এই অপমান! চুপ শালা। আহ, এত চুলকাচ্ছে, তিহান কিছু কর। ইন্নানিল্লাহ, এত চুলকায় মানে? চাইনিজ কথা বলতেছি আমি। উফ, আচ্ছা ওয়াশরুমে চল। ওরা দুজন চলে যেতে রোদ বের হলো। আকাশ ছোঁয়া পরিমাণ খুশি হয়েছে সে এখন। এই খুশিতে সে এখন রান্না করবে। যেহেতু রোদের পরীক্ষাতে রান্না করার জন্য একজন মহিলা রেখেছেন, তবুও আজ এসে রান্না করবে। সকালে নাস্তা বানানো শেষ করে রোদ গোসল করতে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে নিয়ে মুখে দিতে লাগবে, কেমন যেন কাঁটা কাঁটা অনুভব হলো। রোদ তোয়ালে খেয়াল করে দেখল সবুজ রঙের কিছু পাতা তোয়ালেতে আটকে আছে। পাতাগুলি হাতে তুলে নিল। একটু পর তার মুখ হাত চুলকাতে শুরু করলো। যে যে স্থানে পাতাগুলো লেগেছে সেসব জায়গায় বিরতিহীনভাবে চুলকাচ্ছে। একসময় চুলকানোর জায়গা ফুলে গেল, গোলাপি বর্ণ ধারণ হয়ে গেছে। রোদ আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে কেঁদে ফেলল। ঠোঁট কামড়ে রোদ কান্না করেই যাচ্ছে আর চুলকাচ্ছে। একটু পর তার কানে ভেসে আসলো পূর্বের অট্টহাসি। মাথা ঘুরিয়ে দেখল পূর্ব হালকা হালকা চুলকাচ্ছে আর হাসছে। তবে পূর্বের কাছে এই মুহূর্তে চুলকানি অসুবিধা হচ্ছে না। পূর্বের হাসি দেখে রোদ বুঝতে পারল এসব ওর কাজ। রেগে তেড়ে আসতে গেলে দরজার সামনে তরল জাতীয় কিছুতে স্লিপ খেয়ে ধপাস করে পড়ে গেল। আল্লাহ, আমার কোমরটা গেল গো! ব্যা, আম্মি! হরিচন্দন, তুই ফেলেছিস সেখানে পানি। হা হা হা। হাসতে হাসতে এক পর্যায়ে পূর্ব বসে গেল, কিন্তু তবু হাসি থামছে না। রোদ পানিতে বসে আছে। পূর্বের ওপর এখন কি পরিমাণে রাগ হচ্ছে তা বলে বোঝানো যাবে না। একে তো পানি ঢেলেছে, তার ওপর হাসছে। রাগে রোদের গা জ্বলে উঠল। হাসতে হাসতে হাঁপিয়ে গেলে পূর্ব বলল, আমি জানতাম, হা হা হা, আমি জানতাম তুই রেগে আমার উপর হামলা করবি, তাই আগে থেকে পানি ঢেলে রেখেছি। ওহো, পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে। কেমন লাগছে এখন? জুতোতে চুলকানির পাউডার দিয়েছিলি না? এবার বুঝ মজা। ওই পাতার নাম চুলকানি পাতা। কোত্থেকে আনছি তা বলবো না। বেশ করেছি, জুতোতে চুলকানির পাউডার আমি দিছি, কিন্তু তুই? আল্লাহ আমারে বাঁচাও, এত চুলকায়। আহ, আমার সাথে আরেকবার লাগতে আসবি তো এমনই হবে। পূর্ব দুপা পেছনে গিয়ে আবার ফিরে এসে বলল, হেল্প লাগবে ওঠার জন্য? লাগবে না তোর হেল্প, কুত্তা। বুঝা যায় নার মতো আরও অনেক গালাগাল করল রোদ। পূর্ব সেদিকে কর্ণপাত না করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, অ্যাজ ইউর উইশ। রোদ উঠতে গেলে আবার ধপাস করে পড়ে গেল। পূর্ব অট্ট হাসিতে মেতে উঠল। রোদের এই মুহূর্তে নিজেকে গর্তে পড়া হাতি মনে হচ্ছে। কথায় আছে, হাতি কাদায় পড়লে পিঁপড়াও হাসে। আর ভাবনা দেখে রোদ পূর্বের দিকে হাত বাড়িয়ে দিল। পূর্ব হাত ধরার ভান করে রোদের হাতে থাবা মারল। রোদ হা করে তাকিয়ে রইল। পূর্ব বিষয়টি ক্লিয়ার করতে বলল, রোদেলা রোদ, আপনাকে হেল্প করতে আমার একটুও মন চায় না। সারাক্ষণ মন চায় আপনাকে ঝামেলার মধ্যে ডুবিয়ে রাখি, বিকজ ইউ নো হাউ মাচ আই হেট ইউ। কথাগুলো বলে আর এক সেকেন্ডও পূর্ব দাঁড়ালো না। রোদ প্রথমে জোরে বলল, আই হেট ইউ টু। গলার স্বর নামিয়ে বিড়বিড় করে বলল, কিন্তু একটু হেল্প করলেও তো পারতি। এখন আমার ড্রেস পাল্টাতে হবে। ভ্যা, আল্লাহ আমাকে উঠায় নাও, এত নির্যাতন সহ্য হয় না। ইন্নানিল্লাহ, হেল্প লাগবে ভাবি? তিহানের কথা শুনে রোদের মনে হলো আগুনে ঘি ঢালছে। রোদের চাহনি দেখে তিহান ফুটো বেলুনের মতো চুপসে গেল। দুহাত দিয়ে কান চেপে ধরল, কারণ এখন রোদ গালাগাল করবে। তোদের কোনো বিচার আমাকে দিবি না, যার যা ইচ্ছে তাই কর। আম্মি, তোমার ছেলে আমাকে কত কষ্ট দিয়েছে যেন? বললাম তো, তোদের কথাই শুনতে চাই না। জীবন অতিষ্ঠ করে তুলেছিস তোরা। সারাদিন বাচ্চাদের মতো ঝগড়া করিস। তোদের বুঝতে হবে তোরা দুজন স্বামী স্ত্রী। কচু স্ত্রী। দিছিলা কেন বিয়ে? তোমার ছেলে নিশ্চয়ই বলেনি যে আমাকে না পেলে সুইসাইড করবে? সব দোষ তোমাদের। ভালোর জন্য বিয়ে দিছিলাম, কিন্তু তোরা যে শত্রু হবি তা ভাবিনি। সকালবেলার ঘটনা ডাবল করে পূর্বের মাকে বুঝিয়ে দিলে তিনি উল্টে বকেন, কারণ তারা সবাই জানে দোষ দুজনেরই থাকে। ওরা দুজন খাওয়ার সময় ঝগড়া করে বলে দুজনকে আলাদাভাবে খাবার দেওয়া হয়। রোজ যদি টেবিলে খেতে বসে তাহলে পূর্বকে রুমে নাস্তা পাঠানো হয়। চাঁদনি মোহাম্মদের শরীর আগের থেকে ভালো হয়েছে, তাই টুকটাক কাজ তিনি নিজে করেন।
রোদ রেগে নাস্তার টেবিল থেকে উঠতে গেলে চাঁদনি ধমক দিয়ে বলে, নাস্তা সব শেষ না করে যদি কেউ টেবিল থেকে উঠে তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। রোদ জানে তার আম্মি রেগে গেলে তুফান আসবে, তাই চুপচাপ খেতে লাগলো। হঠাৎ পূর্বের বাবা বলল, চাঁদনি, আমি ঠিক করেছি রোদের পরীক্ষা শেষ হওয়া অবধি ওদের দুজনকে আলাদা রাখবো। তুমি কি বলো? না। রোদের না শুনে চাঁদনি আর সূর্য মোহাম্মদ দুজনে অবাক হলো। ওরা ভেবেছিল রোদ এই কথা শুনে নাচতে শুরু করবে, কিন্তু তারা তো জানে না রোদ কেন না বলল। রোদ বিড়বিড় করে বলছে, আমরা দুজন আলাদা হয়ে গেলে আজকের ঘটনার প্রতিশোধ কিভাবে নেব আমি? প্রতিশোধ নিয়ে নেই, তারপর যাব। কি বলছিস বিড়বিড় করে? না মানে তোমাদের ছাড়া আমি কিভাবে থাকবো তাই। তুই তো নিজের বাসায় থাকবি, আর বাড়ি তো দূরে না, গাড়ি করে গেলে আধ ঘন্টা লাগে। আর তোরা দুজন একসাথে থাকলে রোজ ঝগড়া দিবি, তারপর পরীক্ষায় আন্ডা পাবি। তার চেয়ে বরং আলাদা থাক। আম্মি কথাটা বলল। কিন্তু কোনো কিন্তু না, আমি যে বলেছি তাই হবে, ফাইনাল ডিসিশন। রোদ মুখ গোমরা করে বলল, আচ্ছা। তিহান কি চলে গেছে? হ্যাঁ, সকালে নাস্তা করে গেল। সিঁড়ির ওপর দাঁড়িয়ে পূর্ব সব কথা শুনছিল। পূর্ব ভয়ে ভয়ে ছিল, না জেনে ওই মেয়ে কীভাবে প্রতিশোধ নেয়। কিন্তু এখন তার মায়ের ডিসিশন শুনে নিশ্চিন্ত হলো। যাক, তাহলে আপদটা বিদায় হবে, এর চেয়ে খুশির খবর পূর্বের কাছে আর কিছুই হয় না। মামুনি, ও মামুনি! বাড়ির দরজা খোলা পেয়ে রোদ ঢোকা মাত্রই চেঁচিয়ে তার মামুনিকে ডাকতে লাগলো। ছাদযুক্ত 4 রুমের একটা ইটের দালানে রোদের ফ্যামিলির বসবাস। ফ্যামিলি বলতে রোদের মামুনি, মিসেস ছায়া আর তার ছোট বোন আলো আছে। রোদের বাবা 3 বছর আগে মারা যায়। মূলত তার বাবাকে দেয়া কথার জন্য রোদ পূর্বের বাড়িতে এখনও আছে, নয়তো অনেক আগেই বাবার বাড়ি চলে আসতো। কিরে, তুই একা এলি? জামাই আসেনি? তার মামুনির কথায় রোদ ধুলো পড়া স্মৃতি থেকে বেরিয়ে এলো। মামুনির কথা খেয়াল করতে ভীষণ রেগে বলল, প্রায় 3 মাস পর তোমার সাথে দেখা হলো আমার, আর তুমি কিনা হরিচন্দনের কথা জিজ্ঞেস করো? মামুনি, তুমি সত্যি করে বলো তো, আমি তোমার মেয়ে নাকি ওই কান কাটা হরিচন্দন তোমার ছেলে? শেষের কথাটি রোদ দাঁতে দাঁত চেপে বলল। এমনিতে প্রতিশোধ নিতে না পেরে জীবনটাকে হেল মনে হচ্ছে, তারপর মামনির নটাঙ্কি। ভদ্রভাবে কথা বল, পূর্ব তোর বর হয়। বর বর বর, আমার মাথা খারাপ করে রেখে এই একটি শব্দ, ঠাস করে চর বসিয়ে দেব, ফাজিল মেয়ে। মামনির কথা শুনে রোদের নিজেকে অসহায় মনে হলো। উপরে ছাদের দিকে তাকে বলল, আল্লাহ, দুনিয়ার এত মানুষ উঠায় নাও তুমি, আমাকে কি চোখে পড়ে না? উফ আপি, আসতে না আসতে বাজে কথা বলতে শুরু করেছ। নাকের ডগার ওপর থাকা চশমাটা ঠিক করে রোদের ছোট বোন আলো ধমকে সুরে বলল, বাজে কথা মামুনি শুরু করেছে। মামুনি, আমি আসছি বলে তুমি খুশি হওনি তাই না? পূর্বকে লাগবে তোমার। আহ, রাগ করিস না, তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। মন দিয়ে পড়াশোনা করবি এখন, ঠিক আছে? আপি, তুই একা এসেছিস? আই মিন, এত দূর একা আসলি? বাবাই অফিসে যাওয়ার সময় নামিয়ে দিয়ে গেল, তারা আছে তাই তোদের সাথে দেখা করেনি। ও জি, খবরদার হরিচন্দন রে জিজু বলবি না, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর 1 সেকেন্ডও অপেক্ষা না করে গমগমিয়ে রোদ উপরে উঠে গেল। আলো চোখের চশমা ঠিক করে বিড়বিড় করে বলতে লাগলো, জিজু কখন বললাম জানি না, জিরিয়ে নে, এইটা বলছিলাম। আজব, আজকাল কারো ভালো করতে নেই। দুপুরের সময় পূর্ব জায়নামাজ থেকে উঠে দাঁড়াতেই তার কানে মায়ের ডাক ভেসে আসলো, পূর্ব, তুই নামাজ পড়েছিস? হ্যাঁ মা, তুমি ভাবতেও পারবে না আল্লাহ আজকে আমার কত বড় হেল্প করেছে। থ্যাংক ইউ আল্লাহ। চাঁদনির বুঝতে বাকি রইল না যে পূর্ব কোন হেল্পের কথা বলছে। শান্ত স্বরে পূর্বের উদ্দেশ্যে বলল, খুব খুব খুশি হয়েছিস রোদ চলে যাওয়ায়? ভীষণ। এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েও আমি এত খুশি হয়নি। যাক বাবা, আপদ বিদায় হয়েছে। তুই রোদকে আপদ বলছিস? হ্যাঁ, আপদই তো, সারাক্ষণ ঝগড়া করে, 2 সেকেন্ডও শান্তি পায় না। পূর্ব, সত্যি করে একটা কথা বলবি? পূর্বের মনে হলো তার মা সিরিয়াস কিছু নিয়ে কথা বলবে, তাই সে জিজ্ঞাসু দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে রইল। মাতা তার পুত্রের দৃষ্টি বুঝতে পেরে বললেন, এই যে রোদকে এত ঘৃণা করিস, 2 চোখে দেখতে পারিস না, তার আসল কারণটা ঠিক কি বলতো? তার মায়ের প্রশ্ন শুনে পূর্ব থতমত হয়ে গেল। সে কোনোদিন নিজের মনকে প্রশ্ন করেনি কেন রোদকে 2 চোখে দেখতে পারে না, কিন্তু আজ যে তার মায়ের কথা শুনে খুব জানতে ইচ্ছে করছে এত ঘৃণা কেন। মনে মনে উত্তর তৈরি করে নেয়। তার মাকে বলল,
আসল নকল কিছু নেই। ছোটবেলায় তুমি ওকে আমার থেকে বেশি আদর করতে। যে জিনিসটা দুজনের পছন্দ হতো সেটা তুমি আমাকে না দিয়ে ওকে দিয়ে দিতে। সব কিছুতে তুমি আর বাবা অলওয়েজ ওকে ইম্পর্টেন্ট দিতে। তাই হয়তো ছোটবেলা থেকে ওর সাথে আমার সাব বেজির সম্পর্ক। আর এমন ঝগড়া করতে করতে বড় হয়েছি যে এখন আর ওকে ভালো দৃষ্টিতে দেখতে পারি না। তোর মতো একই কথা রোদ বলেছে। আমরা চাই তোরা যেন অলওয়েজ হ্যাপি থাকিস। বিয়েটা কোনো ছেলেখেলা নয়, ইসলামিক বিধানে তোমাদের বিয়ে হয়েছে। কেন মা, ওর সাথে আমার বিয়েটা কেন দিলে? কারণ রোদ যথেষ্ট লক্ষ্মী একটা মেয়ে, খুব ভালো। তুই আড়ালে ওর স্বভাব দেখিস, নিজে মুগ্ধ হয়ে যাবি। দরকার নেই, জাদুমন্ত্রীকে আমার চেয়ে ভালো আর কেউ চেনে না। আজকে খুব বেশি বাড়াবাড়ি করেছিস। রোদের চেহারা লাল হয়ে গেছে। খুব কাঁদছিল মেয়েটা, কষ্ট দিয়েছিস বেশি। কথাটা বলে পূর্বের মা রুম ত্যাগ করলো। শেষের কথাটি পূর্বের কানে বাজছে। খুব কাঁদছিল মেয়েটা, কষ্ট দিয়েছিস বেশি। কথাটি ভাবতে ভাবতে নিজের পায়ের দিকে দৃষ্টি পড়ল। মুহূর্তে রোদের জন্য যে আফসোস হচ্ছিল তা উবে গেল। বিড়বিড় করে বলল, খুব ভালো করেছি। আমার পায়ের নাজেহাল অবস্থা, আর মা কিনা জাদুমন্ত্রীর কথা বলে। আসলে ওই বেজিটা কালো জাদু জানে। রোদ, আরে আসতে চিল্লাস কেন রাফিয়া? রোদ, শেষমেশ তুই শ্বশুরবাড়ি থেকে এলি? ইয়াহু, পরীক্ষা শেষ হলে চলে যাব। তোর কি অবস্থা? আমি তো জোশ আছি। রোদ, জানিস পাশের বাসা ভাড়াটিয়া যে আসলো গত মাসে? উফ, কি কিউট। রোদ আর চোখে রাফিয়ার দিকে তাকালো। রাফিয়া চোখ বন্ধ করে যেন ছেলেটার সাথে কল্পনার জগতে ভাসছে। রাফিয়া হলো রোদের ক্লাসমেট, তার সাথে রোদের পাশের বাড়িতে থাকে। তাই রোদ এসেছে শুনে খবর পাওয়া মাত্রই ছুটে এসেছে। রাফিয়ার বন্ধ চোখের সামনে তুড়ি বাজিয়ে রোদ বলল, তোর মতো 12 ভাতারই আমি আর একটাও দেখিনি। আজ এর ওপর ক্রাশ তো কাল আরেকজনের ওপর ক্রাশ। সি, এটা আমার দোষ না। যাদের উপর ক্রাশ খাই ওদের যদি গার্লফ্রেন্ড বউ থাকে তাহলে তো ক্রাশ খাওয়া বেকার। তোর বরের ওপরেও তো আমি ক্রাশ খাইছি। আফসোস তুই জুটে গেছিস ওর কপালে। রাফিয়া আফসোস করে কথাটি বললেও মুহূর্তের মধ্যে রোদ রেগেমেগে বলল, তোকে আমি 1000 বার বলেছি হরিচন্দনকে আমার বর বলবি না। আর এত যখন ক্রাশ খাইছিস তখন বিয়ে করে নে। অ্যাটলিস্ট আমি তো উদ্ধার হব। কোত্থেকে আসে এই পাগল ছাগল। রাফিয়াকে এড়িয়ে রোদ সোফায় বসল। গুটিসুটি মেরে রাফিয়া রোদের পাশে বসল। এবারে রোদকে ভালোভাবে লক্ষ্য করে বলল, তোর হাত মুখ এমন কেন? লাল লাল ফোলা ফোলা। সকালবেলা চুনকানি পাতা লাগিয়ে দিয়েছে, এই জন্য আম্মি এ বাড়িতে পাঠিয়ে দিল। প্রতিশোধ নিতে পারলাম না। রোদের কথা শুনে রাফিয়া কিঞ্চিত রেগে গেল। পূর্ব তার ক্রাশ হলেও রোদ তার বেস্ট ফ্রেন্ড। রোদ তাকে নিজের দোষ আড়াল করে পূর্বের দোষটা বলল শুধু। তাই রাফিয়া রেগে গিয়ে বলল, চুলকানি পাতা তুইও লাগিয়ে দিবি, আমি এনে দেবো তোকে। না রে, চুলকানি পাতা লাগিয়ে দিলে আমার শান্তি হবে না, এর চেয়ে বড় কিছু করতে হবে। দুজনে কিছুক্ষণে ভাবার পর রোদ ভাবল, তোর বাইকটা এখনও আছে? হ্যাঁ, বাইক দিয়ে কী হবে? আমার মাথায় একটা প্ল্যান এসেছে, শুন। রাফিয়াকে পুরো বিষয়টা রোদ বুঝিয়ে দিল। প্ল্যান শুনে রাফিয়া বলল, না না, রাতে না। তুই জানিস আমার ভূতে ভয় করে। চুপ, ভূত তোর মতো পেতনি দেখলে দৌড়ে পালাবে। হরিচন্দনের কর্মের পাল্টা জবাব না দিলে রাতে আমার ঘুম হবে না। রাত 12টা বাজতেই দেয়াল ঘড়িতে টং শব্দ হলো। ঘড়ির আওয়াজে পড়াশোনা থেকে রোদের ধ্যান উঠে গেল। রোদ মোবাইল নিয়ে রাফিয়াকে মেসেজ দিল। চুপি চুপি ডয়ার খুলে চারকোনা একটি বক্স বের করলো। বিছানার দিকে তাকিয়ে দেখলো আলো নাক ডেকে ঘুমাচ্ছে। হঠাৎ রোদের মোবাইলে মেসেজ আসলো। দেখলো রাফিয়া ডান লিখেছে। চুলগুলো উঁচু করে বেঁধে ফেললো। জানালার পাশে গিয়ে দেখলো রাফিয়া মই আটকে দিয়েছে জানালার সাথে। চুপি চুপি রোদ মই বেয়ে নিচে নামলো। নিচে গিয়ে দেখলো রাফিয়া দাঁড়িয়ে আছে। বাইক কোথায়? গেটের বাইরে। মই কি লাগিয়ে রাখবো? না, সরিয়ে ফেল। মই সরিয়ে রোদ আর রাফিয়া বাইক নিয়ে বেরিয়ে পড়ল। আধ ঘন্টা বাইক চালানোর পর রাফিয়া বলল, বাইক কি পূর্বের বাড়ির সামনে রাখবো নাকি একটু দূরে? দাঁড়া দাঁড়া। রোদের কথা শুনে রাফিয়া বাইক দাঁড় করালো। সামনে মোহাম্মদ মঞ্জিল দেখা যাচ্ছে। বাড়ির গেট খোলা পাওয়ায় রাফিয়া আর রোদ বাড়ির উঠোনে প্রবেশ করে রোদ মই নিয়ে আসলো। মই বিয়ে পূর্বের রুমের জানালার সামনে দাঁড়ালো। জানালা দিয়ে রোদ দেখলো পূর্বের রুমে ওর কয়েকজন বন্ধু আছে। সবাই মিলে খুব মনোযোগ দিয়ে কাঠ খেলছে। মোট 4 জন আছে ওরা।
রোদ বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, আমি চলে যাওয়ার খুশিতে বন্ধুদের নিয়ে কাঠ খেলা হচ্ছে, বাট সরি হরিচন্দন, একটু পরে তোর সব হাসি হাওয়ায় মিলে যাবে। আবার মই দিয়ে নিচে নেমে রাফিয়াকে বলল, রাফিয়া তুই এখানে দাঁড়া, আমি কারেন্টের সার্কিটের মেন সুইচ অফ করে আসি। রোদ ভয় করছে, ভূত দেখলে ওর সাথে সেলফি তুলে রাখিস। রোদ মেন সুইচ অফ করতে বাড়ির ভিতর হালকা হইচই শুরু হলো। চুপি চুপি পূর্বের জানালার সামনে মই বেয়ে উঠে বক্সে করে আনা তেলাপোকা ছেড়ে দিল। মুহূর্তেই পূর্বের রুম থেকে চেঁচামেচি শোনা গেল। রোদ শয়তানি হাসি দিল। রোদের হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ এর মধ্যে রাফিয়া চিৎকার শোনা গেল। এই রাফিয়া কি সত্যি সত্যি ভূত দেখল? বিড়বিড় করতে করতে রোদ রাফিয়ার কাছে গেল। রাফিয়ার পুরো শরীর ভয়ে কাঁপছে। রোদ সামনে তাকিয়ে দেখল কেউ একজন অন্ধকারে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে ভালো করে খেয়াল করে রোদ বুঝতে পারল ওটা পূর্বের বন্ধু তিহান। তিহান পিছনে ঘুরছে মনে হতেই রোদ রাফিয়ার হাত ধরে গাছের পিছনে নিয়ে গেল। বিদ্যুৎ চলে যাওয়ায় তিহান বাইরে আসছিল। তখনই একটি মেয়ের চিৎকার তার কানে ভেসে আসলো। তিহান পেছনে ফিরতে দেখল কেউ নেই। তিহানের মনে ভয় হলো, একে তো রাত, তার ওপর হুট করে বিদ্যুৎ চলে যাওয়ায় তিহান বাইরে আসতে একটি মেয়ের চিৎকার। তার মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। সব মিলিয়ে তিহানের যখন মনে হলো কোনো আত্মা আছে, ভয়ের চোটে দৌড়ে বাড়ির ভিতর ঢুকে গেল। পেতনি চিৎকার করছিলি কেন? ওটা হরিচন্দনের বন্ধু ইন্নানিল্লা। রোদ, ছেলেটা পুরো নায়ক। রোদ রাফিয়ার দিকে তাকিয়ে দেখল সে একটা ঘরের মধ্যে আছে। রোদের ইচ্ছে করছে রাফিয়াকে এখানেই মেরে পুঁতে দিতে। নিজের একটা মিশনে এসেছে, আর রাফিয়া কিনা রাত 12টায়ও ক্রাশ খায়। বিরক্তি নিয়ে রোদ পূর্বের জানলার পাশে গেল। রাফিয়া পেছন পেছন গেল। আর রোহান, পোকা উঠছে। পোকা নেই কুত্তা, তেলা পোকা। কি? হ্যাঁ, আমাকে বাঁচা তোরা আ। রোদ জানলা দিয়ে হালকা আলোতে দেখল পূর্ব রাহানের পিছনে লুকিয়েছে। পূর্বের অবস্থা দেখে রোদ হাসি আটকাতে না পেরে খিলখিলিয়ে হেসে দিল। হাসির শব্দ শুনে পূর্বসহ তার বন্ধুরা জানালার দিকে তাকালো। ততক্ষণে রোদ মই বেয়ে নেমে গেছে। তখনই রোদের কানে আবারও ভেসে আসলো তিহানের আওয়াজ, ভূত! পূর্ব, তোদের বাড়ির বাইরে পেতনি। কি? তার মানে একটু আগে পেতনি হাসছিল? পূর্বের বন্ধু রোমানের কথা শুনে সবাই ভাবতে থাকলো পূর্বের কানে একটু আগের হাসির শব্দ ঝনঝনিয়ে বাজছে। তার নাজেহাল অবস্থা দেখে প্রতিদিন যে হাসে তারই তো হাসি এইটা। পূর্বের বুঝতে বাকি রইল না এইসব কার কাজ। রোদের নিজেকে হালকা মনে হচ্ছে। পুরো একটা দিন অপেক্ষা করার পর প্রতিশোধ নিতে পারল। যদিও মনের মধ্যে ভয় হচ্ছে পূর্ব তাকে চিনে ফেলেছে বলে, কিন্তু তাও আনন্দটা বেশি হচ্ছে। নিজের মধ্যে খুশি সীমাবদ্ধ রাখতে না পেরে রোদ গানে ইয়ারফোন গুঁজে বেবিডল গানে ডান্স করতে লাগলো। হঠাৎ তার মনে হলো রাফিয়াকে সাথে নিয়ে ডান্স করা উচিত, কিন্তু রাফিয়া নিজের বাড়ি চলে গেছে। সকালে একসাথে ডান্স করবে ভেবে নিয়ে নাচ থামিয়ে চুপি চুপি আলোর পাশে ঘুমোতে গেল। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে আলোর কণ্ঠ শোনা গেল, রাত 12টায় বরের সাথে দেখা করতে যাবি? ভাবতে পারিনি, গুড নাইট। চমকে গিয়ে রোদ আলোর দিকে তাকিয়ে দেখল কথাগুলো চোখ বন্ধ করেই বলছে। পূর্বের থেকে প্রতিশোধ নিতে গেল, আর আলো বলছে কিনা দেখা করতে গেল। ধ্যাৎ, অল্প বয়সের মেয়েগুলো দুলেন বেশি বোঝে। সকালে সূর্য উঁকি দিতেই পূর্ব বাড়ির বাইরে গেল। বাড়ি থেকে তার জানালার পাশে গিয়ে দেখল মই লাগানো। পূর্ব এবার নিশ্চিত হলো কাল রাতে এই জায়গায় কোনো ভূত প্রেত ছিল না। এসব কাজ কে করতে পারে? প্রশ্ন মাথায় আসতেই রোদের খিলখিলিয়ে হাসা চেহারা সামনে ভাসছে। কিন্তু পরশু রোদের পরীক্ষা, সে কিভাবে এখানে আসবে? কথাগুলো ভাবতে ভাবতে খালি পায়ে হাঁটছিল। তখনই পায়ে কিছু একটা আটকে গেল। হাত দিয়ে উঠিয়ে নিয়ে দেখলো একটা লেডিস গলার চেন। পূর্ব ভালোভাবে খেয়াল করে দেখলো এইটা সেই চেন যেটা রোদ কোনোদিন গলা থেকে খুলে না। পূর্বের জানা মতে এটা রোদের বাবার দেয়া শেষ উপহার, যার জন্য রোদ খুব যত্ন সহকারে রাখে। এই চেইন এখানে মানে পূর্ব শিওর রোদ আসছিল। রেগে গিয়ে পূর্ব চেইনটা হাতের মুঠোয় চেপে ধরল। বিনিময় চেইনে থাকা সুইচের মতো জায়গা হাতে ঢুকে গেল। রোদ, তোর গলার চেইনটা কোথায়? কালকে তো দেখলাম। চেইন? তার মায়ের কথা শুনে রোদ গলায় হাত দিয়ে দেখল চেইনটা নেই। রোদের বুকটা ধক করে উঠল। রোদের কাছে এই চেইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি দৌড়ে রুমে গিয়ে চেইনটা খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পরেও যখন চেইনটা পেল না,
তখন রোদের কান্না পেল। হঠাৎ কাল রাতের কথা মনে পড়তেই রোদ উঠে দাঁড়ালো, তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে পড়ল। রোদকে বেরোতে দেখে তার মা জিজ্ঞেস করলো, এত সকাল সকাল কোথায় বেরোচ্ছিস? মামনি, কাজ আছে একটু। রাফিয়া আয়। আর শুনতো, সকালবেলা রোদের বাসায় রাফিয়া আসছিল রোদের সাথে দেখা করতে। এখন রোদ রাফিয়ার হাত ধরে বেরিয়ে গেল। তার মাথায় এখন শুধু ঘুরছে যেভাবেই হোক সেন পেতে হবে। মোহাম্মদ মঞ্জিলের সামনে রাফিয়া বাইক থামালো। রোদ দৌড়ে পূর্বের জানালার সামনে গেল। গিয়ে দেখলো মইটা সরানো, তার মানে কেউ একজন এই জায়গায় এসেছিল। পাগলের মতো রোদ চেইনটা খুঁজতে লাগলো। চেইনটা খুঁজে না পেয়ে রোদ কাঁদতে লাগলো। কোনোদিন রোদের মাথায় আসেনি পাল্টা জবাব দিতে গিয়ে মূল্যবান জিনিস হারাতে হবে। মাটিতে বসে রোদ কাঁদতে লাগলো। হঠাৎ তার কানে পূর্বের কণ্ঠ বাজল, আরে আরে জাদুমন্ত্রী, কাঁদতেও জানে? আমি তো ভেবেছিলাম শুধু কাঁদাতে জানে। পূর্বের কথা শুনে রোদ মাথা উঠালো। কাঁদতে কাঁদতে রোদের দুধে আলতা সাদা বর্ণের ত্বক গোলাপি বর্ণ ধারণ করেছে। পূর্বের ঠোঁটের কোণে হাসি দেখে রোদের বুঝতে বাকি রইল না যে পূর্ব সব জানে। কি খুঁজছ? লকেট টাইপ কিছু? পূর্বের পরের কথা শুনে সেইনটা যে পূর্বের কাছে আছে তা রোদ বুঝে গেল। রোদ গিয়ে পূর্বের দিকে তেড়ে গেল। রোদ হাফ হাতা টি শার্ট পরে পূর্বকে ধমক দিয়ে বলল, তুই নিয়েছিস না আমার সেন? বল, তোর লজ্জা করে না আমার জিনিস তোর কাছে রাখতে? তোর জিনিস জেনে শুনে আমার কাছে আসলো কেন? আমি তো আর নিতে চাইনি। চুপ, আমার সেন দিয়ে দে। রোদের চেঁচামেচি শুনে পূর্বের বন্ধুরা বেরিয়ে গেল। তিহান দৌড়ে ওদের থামাতে গেলে রাফিয়া তিহানকে থামিয়ে বলল, বিষয়টা ওদের দুজনকে মিটিয়ে নিতে দাও। কাল রাতে তুইও তো এসেছিলি না আমার জানালার পাশে? তুই এতটা নির্দয়? কি করেছি আমি? তুমি জাস্ট আমার সেন্টটা দাও। কি করেছিস তুই? কাল রাতে মেইন সুইচ অফ করে দিয়ে তুই তেলাপোকা ছেড়েছিস। ছোটবেলা থেকে আমার তেলাপোকা ভয় করে, আর তুই সেটা সুযোগে বেশ করেছি। চুলকানি পাতা দিয়ে তুই আমাকে কি করেছিস? তুই আগে দিছিস তিহানের জুতাতে পাউডার। আমি ইন্নানিল্লার জন্য নিয়েছিলাম, তুই কেন পড়ছিলি? দোষটা তোর। দুজনের চেঁচামেচি পূর্বের বন্ধু আর রাফিয়া কান চেপে ধরল। ওরা দুজন এতটা রেগে আছে যে কেউ ওদের সামনে যেতেই ভয় পাচ্ছে। হঠাৎ রোদের বলা শেষের কথাটি কানে আসতে তিহান চোখ বড় বড় করে বলল, ইন্নানিল্লাহ, আমি কি করলাম? তিহানের কথা শুনে সবাই ওর দিকে তাকালো। ওর বাকি বন্ধু বিরক্ত হলেও রাফিয়া তিহানকে সান্ত্বনা দিয়ে বলল, আপাতত তুমি চুপ থাকো। রোদ রোদ, ঝগড়া কন্টিনিউ কর। ওরা চারজন যেন বিষয়টা খুব মনোযোগ দিয়ে উপভোগ করছে। পূর্ব, আমার চেন দে, নয়তো আমি বাবাইকে ডাকবো। ডাক ডাক, আমি বলে দেব তুই রাতে এসে তেলাপোকা ছড়িয়ে দিয়েছিস। বেয়াদব মেয়ে, ভয় আমি হার্ট অ্যাটাক করলে কি হতো? বেশ হতো। তুই মরলে আমার শান্তি। এখন চেন দিবি কি না? দেব না। কি করবি তুই? হরিশ্চন্দন রেগে গিয়ে আবার কিছু বলার আগে রোদ নিজেকে কন্ট্রোল করে বলল, তুই খুব ভালো করে জানিস সেইনটা আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট। আই ডোন্ট কেয়ার। রোদ বুঝে গেল পূর্ব কিছুতে এখন চেন দিবে না। হাতের আঙ্গুল দিয়ে চোখের নিচের জল মুছে বলল, কি চাস তুই? সেইনটা কি করলে দিবি? বেশি কিছু না। আমার পায়ের জুতোটা কেমন যেন ময়লা হয়ে গেছে, পরিষ্কার করে দিবি নিজের ওড়না দিয়ে। শেষের বাক্যটি পূর্ব রোদের ওড়না ধরে টেনে বলল। রেগে গিয়ে রোদ বলল, অসম্ভব। তাহলে আঙ্কেলের দেওয়া শেষ স্মৃতিটাও ভুলে যা। পূর্ব। রোদ জানে পূর্বকে ধমকিয়ে লাভ নেই, যা বলেছে তা না করলে কিছুতেই চেন পাবে না। তার কাছে এখন চেইন বেশি ইম্পর্টেন্ট, পরে না হয় এর বদলা নিবে। নিচু হয়ে রোদ পূর্বের জুতা পরিষ্কার করছে। পূর্ব সহ বাকিরা সবাই অবাক হয়ে গেল। ওরা সবাই মনে করেছিল রোদ চেইনের জন্য অত নিচু হবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রোদ বিপরীতটা করল। পূর্বের নিজের মধ্যে কেমন যেন অপরাধ হলো, কিন্তু রাতের কথা মনে পড়তেই সব ধোঁয়াশা হয়ে গেল। জুতা পরিষ্কার করা শেষ হলে কাঁদো কাঁদো কণ্ঠে রোদ বলল, দেখো পূর্ব, আমি তোমার জুতা পরিষ্কার করে দিয়েছি, এবার প্লিজ চেইনটা দিয়ে দাও। রোদের কান্নাকাটি অনুরোধ দেখে পূর্বের খারাপ লাগতে শুরু করলো। তার মনে হচ্ছে রোদের দুর্বলতার সুযোগ নেওয়া ঠিক হয়নি। প্যান্টের পকেট থেকে পূর্ব চেন বের করে রোদের হাতে দিয়ে বলল, নে, তোর জাদুমন্ত্রীর জিনিস আমার কাছে রাখার ইচ্ছে নেই, না জানি এর দ্বারা কখনো আমাকে বশ করে রাখিস। পূর্বের কথাগুলো রোদের কানে সুইচের মতো সূক্ষ্মভাবে ঢুকে গেল। তবু চুপচাপ রাফিয়ার হাত ধরে বেরিয়ে এলো। তিহান বিড়বিড় করে বলল, কথায় আছে বাঘ শিকার করার আগে শান্ত থাকে। ইন্নানিল্লাহ, না জানি রোদ ভাবি এর পরের স্টেপ কি করে।
রোদ গেট থেকে বের হতেই পূর্বের মা বাইরে বেরিয়ে এলো। পূর্বের মা তাদের সবার উদ্দেশ্যে বলল, কি হয়েছে এখানে? চেঁচামেচির আওয়াজ শুনলাম। পূর্বের মায়ের কথা শুনে রাহান ফিসফিস করে তিহানকে বলল, পুরো মুভি শেষ হতে ওনার এন্ট্রি নিতে হলো। ইন্নানিল্লাহ, চুপ কর। পূর্ব, কি হয়েছিল? রাফিয়া এসেছিল জাদুমন্ত্রীর খোঁজ নিতে। আমি বলে দিয়েছি ও নিজের বাড়ি। চাঁদনি মাহমুদের মুখের কথা কেড়ে নিয়ে পূর্ব নিজের অজান্তেই মিথ্যে কথা বলল। রাফিয়া? কিন্তু ওর বাড়ি তো রোদের পাশেই। হ্যাঁ, আশেপাশে নাকি ওর ফুপির বাসায় আসছিল। ও ভাবছে জাদুমন্ত্রী এখনও এখানে আছে, তাই ওর খোঁজ নিচ্ছিল। ও, কিন্তু চেঁচামেচি। এবার পূর্ব চরমভাবে ফেঁসে গেল। রাফিয়ার সাথে তো পূর্বের কোনোদিন ঝগড়া হয় না, তাহলে মাকে কি বলবে? তখনই তিহান ওর পাশে এসে বলল, আমার সাথে বাড়াবাড়ি করছিল আন্টি। ইন্নালিল্লাহ, মেয়েটা খুব বাচাল। এই, বাচাল বলবি না। এতক্ষণ ধরে তিহানের মাথায় একটা প্রশ্ন ঘুরছিল। না পারতে তিহান পূর্বের মাকে জিজ্ঞেস করল, বাই দ্য ওয়ে আন্টি, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি একটু ওয়াশরুমে ছিলাম। ওয়াশরুম? পূর্ব, আন্টি ওয়াশরুমে ছিল। ওয়াশরুম? রাহান, আন্টি ওয়াশরুমে ছিল। ভালো আন্টি। ধুর পাগল, নাস্তা করতে আয়। পূর্বের মা বাড়ির ভিতরে ঢুকে গেল। তিহান বিড়বিড় করে ইন্নানিল্লাহ বলল। পূর্ব সেদিকে মাথা না ঘামিয়ে রোদকে নিয়ে ভাবতে লাগলো। আজকের কাজের জন্য পূর্বের নিজেকে অপরাধী মনে হচ্ছে। বরাবরই ছোটবেলা থেকে রোদ কান্না করলে পূর্বের নিজেকে অপরাধী মনে হয়, কিন্তু তবুও ঝগড়া করা থামায় না। পূর্বের মা বাড়ির ভিতরে ঢুকে গেল। তিহান বিড়বিড় করে ইন্নানিল্লাহ বলল। পূর্ব সেদিকে মাথা না ঘামিয়ে রোদকে নিয়ে ভাবতে লাগলো। রোদ, তোর তো কাল বাদে পরশু পরীক্ষা, আর তুই সকালবেলা কিছু না বলে বেরিয়ে গেলি। রাফিয়ার কাছে একটা ম্যাথ নিয়ে আলোচনা করছিলাম। ও, অমন তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে আমি উল্টাপাল্টা ভাবছিলাম। যা, ফ্রেশ হয়ে আয়। মাথা নিচু করে রোদ নিজের রুমে চলে আসলো। শান্তভাবে বিছানায় বসে একটু আগের দৃশ্য মনে করতে লাগলো। হাতের মুঠোতে থাকা চেইনের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমাকে দিয়ে মিসেস রোদেলা মাহমুদকে দিয়ে হরিচন্দন নিজের জুতা মুছালো তো আমি ওর শেষ দেখে ছাড়ব। পরক্ষণে চেইন হারানোর কথা মাথায় আসতে বলল, না না, ওর সাথে ঝগড়া দিতে গিয়ে চেইন হারিয়ে যাচ্ছিল। এই চেইনটা আমার কত আপন। এই চেইন যেটার দুর্বলতার সুযোগ নিয়ে পূর্ব আমাকে হাতের আঙ্গুলে নাচালো। এবার আমিও পূর্বকে এড়িয়ে যাব, তখন দেখি কিভাবে কি করে। আজ সকাল থেকে রোদের মন খুব ফ্রেশ, যদিও হালকা ভয় হচ্ছে, কিন্তু এক্সাইটেড বেশি। আজ থেকে সকাল 10টার সময় রোদের পরীক্ষা শুরু। এখন 8:30। রোদ রুমের মধ্যে নুডলস খেতে খেতে ম্যাথ দেখছিল। রোদের একটাই লক্ষ্য, জিপিএ 5, কারণ পূর্বের চেয়ে তাকে ভালো রেজাল্ট করতে হবে। পূর্বের প্রতি সেমিস্টারে ফার্স্ট ক্লাস আসে, তাই রোদকেও ভালো করতে হবে। রোদ নুডলসের বাটি এক পাশে রেখে এক ধ্যানে আগের করা ম্যাথগুলোর উপর চোখ বুলাচ্ছিল। তখনই তার রুমে কেউ একজন প্রবেশ করে বলল, 9টা বাজতে আর 5 মিনিট বাকি, তাড়াতাড়ি আসো। 2 লাইনের কথাটা রোদের মাথার ওপর দিয়ে গেল। পেছন ফিরে দেখল ফর্মাল ড্রেসে প্যান্টের পকেটে 2 হাত দিয়ে পূর্ব দাঁড়িয়ে আছে। রোদ হা করে তাকিয়ে রইল। এই প্রথম পূর্বকে ফর্মাল ড্রেসে এই প্রথম দেখছে। তার উপর এত মধু মাখা কথা, রোদকে আদেশ দেয়া, সব মিলিয়ে রোদের মাথা ঘুরে গেল। বিড়বিড় করে বলল, হায় আল্লাহ, আজকে সূর্য কোন দিকে উকি দিচ্ছে। হা করে কি দেখছ? তাড়াতাড়ি আসো। রোদের এবার মনে হলো সে সব কল্পনায় দেখছে, না হলে সামনাসামনি এত ভদ্রভাবে পূর্ব কোনোদিনও কথা বলবে না। কল্পনা মনে করে রোদ বিষয়টা এড়িয়ে আবার পড়তে লাগলো। পরক্ষণে মনে হলো পূর্বকে নিয়ে এমন সুন্দর কল্পনা তো জীবনেও দেখেনি। তাহলে আজকে হঠাৎ পূর্বের ভদ্রভূত তার সামনে কেন আসবে? নিজেকে সান্ত্বনা দিয়ে রোদ বিড়বিড় করে বলল, রোদ, তুই 2 দিন ধরে হরিচন্দ্রকে নিয়ে বেশি ভাবছিস, তো এমন হচ্ছে। 9টা বেজে গেল, এবার পরীক্ষার জন্য বাড়ি থেকে বের হ। রুম থেকে বেরোনোর সময় রোদ খেয়াল করলো পূর্ব এখনও দাঁড়িয়ে আছে। তার কল্পনায় আসা পূর্ব মনে করে রোদ বলল, তুই কি মনে করিস নিজেকে? যখন ইচ্ছে আমাকে কাঁদাস, সারাক্ষণ ঝগড়া করিস। এবার আমি ঠিক করে নিয়েছি তোর সাথে কথাই বলবো না। শুধু শুধু দাঁড়িয়ে না থেকে ভাগ এখান থেকে। পূর্বের গায়ে হালকা চড় দিয়ে রোদ কথাগুলো বলল। তখনই তার মনে হলো কল্পনায় আসা কোনো ব্যক্তিকে তো ছোঁয়া যায় না, তার মানে পূর্ব সত্যি সত্যি এখানে আছে। তো তুমি সত্যি এখানে? তোকে আমি পরে দেখছি, এখন নিচে চল। রোদ দৌড়ে নিচে গেল। গিয়ে দেখলো পূর্বের বাবা মা এসেছে। এবার সে অবাকের উচ্চ সীমানায় পৌঁছে গেল। রোদকে কোথাও দেখতে
রোদকে দেখতে পেয়ে চাঁদনি মোহাম্মদ বলল, এই তো এলি তুই, পূর্ব কোথায়? এই তো মা, রোদ চলো তোমাকে এক্সাম হলে ড্রপ করে দিয়ে আসি। রোদ শুধু অবাকের পর অবাক হচ্ছে, পরীক্ষার হলে যাবে তাও পূর্বের সাথে। রোদ না বলতে গিয়ে আবার মনে মনে ভাবল, পূর্ব আসলে করতে চাইছে কি? এত ভালো হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি দেখি কি কি করে। আচ্ছা আসি আমি, তোমরা সবাই দোয়া করিও। কথাটা বলল রোদ। যা, সাবধানে যাবি, পূর্ব বাইক আস্তে চালাবি। রোদ নিজ ইচ্ছায় সব মেনে নিচ্ছে দেখে পূর্ব অবাক হলো। নর্মাল বিহেভ বলতে ওদের মধ্যে ঝগড়াটা। পূর্ব মনে করেছিল ভালো ব্যবহার করলে রোদ চেঁচামেচি শুরু করবে, ওর সাথে যেতে চাইবে না, কিন্তু উল্টো সব মেনে নিল। রোদ বাইরে বের হয়ে দেখলো তার বাবার পুরনো মোটরসাইকেলটা দাঁড় করানো। অনেকদিন ধরে বাইকটাতে ধুলো পড়েছিল, কিন্তু এখন একদম পরিষ্কার, যদিও পুরনো কিন্তু স্মৃতি জড়ানো। রোদ হাঁ করে বাইকটার দিকে তাকিয়ে রইল। তখন পূর্ব এসে বলল, তোমার তো অনেক ইচ্ছে ছিল বাবার সাথে ওনার মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষা হলে যেতে, উনি তো বেছে নেই, ভাবলাম আমি স্বামী হয়ে আমার স্ত্রীর ইচ্ছেটুকু পূরণ করি। রোদের কানে পূর্বের বলা শেষ কথাটা বারবার বাজছে। পূর্ব তাকে নিজের স্ত্রী বলছে, স্বামী দাবি করছে, রোদের ইচ্ছের দাম দিচ্ছে, কিন্তু পূর্ব এসব কেন করছে? তাদের মধ্যে তো কোনোদিন স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না, তাহলে আজ কেন পূর্ব সে অধিকার নিয়ে কথা বলছে? পূর্বের কথায় রোদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। পরীক্ষা হয়ে গেলে রোদ পূর্বের থেকে এমন করার কারণ জিজ্ঞেস করবে। পূর্ব বাইকে বসলে রোদ গিয়ে তার পেছনে বসলো, আলতো করে পূর্বের কাঁধে হাত রাখলো। রোদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। এরকম বাইকে করে রোদ পিএসসি পরীক্ষা দিতে গেছিল, তবে পূর্বের জায়গায় তার বাবা ছিল। আজ বাবার জায়গায় পূর্ব বসে আছে ভাবতে বৈশাখের মাতাল হাওয়া রোদকে ছুঁয়ে গেল। রোদ চাইছে সময়টা এখানেই থেমে যাক, স্থির হয়ে যাক সব কিছু। চাঁদনি, পূর্বের এত ভালো ব্যবহার, রোদের নর্মাল বিহেভ, এসব কি? কথাটা বলল, হ্যাঁ। ওদের ভালো ব্যবহার দেখে তোর ভালো লাগছে না? আহা, ভালো কেন লাগবে না? এইরকম একটা দিনের জন্য এত বছর অপেক্ষা করেছিলাম, আর সেই দিন দেখে খুশি হব না? কিন্তু হুট করে পরিবর্তন। পরশুদিন পূর্ব আমাদের বাসায় এসেছিল, খুব সকালে, তুই জানিস না মনে হয়? পরশুদিন? রোদের মা মিসেস ছায়া একটুখানি জোর দিয়ে ভাবতেই মনে পড়ল রোদ সেদিন সকালে রাফিয়ার বাসায় গেছিল। পরশুদিন তো রাফিয়ার বাসায় গেছিল, তার মানে রোদ তোদের বাসায় গেছিল, কিন্তু কেন? সেদিন চাঁদনি মোহাম্মদ সব কিছু না জানার ভান করে থাকলেও তিনি সবই জানতেন। তিহানের থেকে চাঁদনি মোহাম্মদ সব কিছু জিজ্ঞেস করলে তিহান সব বলে দেয়। সেদিনের রাত এবং সকালের ঘটনা ছায়াকে খুলে বলতেই রোদের মা হতাশ হলেন। তাকে হতাশ হতে দেখে চাঁদনি মোহাম্মদ বললেন, ছায়া এভাবে ভেঙে পড়িস না, কি হবে ছেলেমেয়ে দুটোর, ওদের কখন বুঝ হবে? এভাবে ছায়ার গলায় কান্না কান্না ভাব, কণ্ঠস্বর জড়িয়ে আসছে। ছায়ার অবস্থা দেখে চাঁদনি মোহাম্মদ সোফায় তার পাশে বসে সান্ত্বনা দিয়ে বলল, ছায়া শান্ত হ তুই, আমি কথা দিচ্ছি তোকে আজকের পর থেকে ওদের মধ্যে সব কিছু নর্মাল হয়ে যাবে। কিন্তু কিভাবে? আমার উপর আস্থা আছে তো তোর, আমি সব ঠিক করে দেব। চাঁদনির কথায় ছায়া বিশ্বাস রাখলো। মাধ্যমিক থেকে দুজন খুব ঘনিষ্ঠ বান্ধবী, কলেজে তো সবাই ওদের বন্ধুত্ব দেখে জেলাস হতো। ওদের মাঝে ছায়া মানসিকভাবে দুর্বল হলেও চাঁদনি মোহাম্মদ যথেষ্ট সবল। বরাবর ছায়া ভেঙে পড়লে তার পাশে সবসময় চাঁদনি নামক ছায়াটা থাকে। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। ফুল মার্কস করেছ? হ্যাঁ। পূর্ব যেসব প্রশ্ন করছে রোদ শান্তভাবে সবটার উত্তর দিচ্ছে। রোদ দেখতে চাইছে পূর্ব আরও কি করে। পূর্ব মোটরসাইকেলে বসলে রোদও তার পিছনে বসলো। দুজনে কোনো কথা বলছে না, তবে রোদের মনে অনেক প্রশ্ন। নিজের মধ্যে আগ্রহ দমিয়ে রাখতে না পেরে বলল, এত নর্মাল বিহেভ কেন করছিস? তোকে কে সুপারি দিচ্ছে? রোদেলা, স্বামীর সাথে কেউ তুই তুকারি করে না। তোরে আমি জীবনে স্বামী মানিনি, আর মানব না। বিয়ে হয়ে গেছে, তাই মানা না মানাতে কিছু যায় আসে না। পূর্বের কথা শুনে রোদ কিছু বলার শব্দ খুঁজে পেল না। সে না মানলেও তাদের বিয়ে হয়ে গেছে, তবে রোদ নিশ্চিত পূর্বের এমন ব্যবহারের পেছনে কিন্তু অবশ্যই আছে। না হলে যার সাথে চিরশত্রুতা, তার সাথে হুট করে নর্মাল বিহেভ করাটা মানায় না। রোদ অনেকক্ষণ ধরে পূর্বের হাতের পিঠের দিকে তাকিয়ে আছে। মধ্যমা থেকে অনামিকা আঙুল পর্যন্ত কাটা দাগ, লাল হয়ে আছে কাটা অংশ, হয়তো কালকের কাটা। কিন্তু পূর্ব কাটল কোথায়?
প্রশ্নটা পূর্বকে করতে গিয়ে নিজের মধ্যে আড়ষ্টতা অনুভব করল। তাদের সম্পর্ক যদি অন্য 4-5টা স্বামী স্ত্রীর মতো হতো তাহলে হয়তো প্রশ্ন করলে মানা যেত, কিন্তু এখন সেদিনের পর থেকে পূর্ব প্রতিদিনই রোদকে পরীক্ষার হলে নিয়ে আসা করত। পূর্বের নর্মাল বিহেভটা রোদের কাছে অদ্ভুত মনে হতো শুধু। রোদের পরীক্ষা প্রায় শেষের দিকে, প্রত্যেক পরীক্ষায় পূর্বের সাপোর্ট সবচেয়ে বেশি পেয়েছে, তবে রোদের কাছে এসব আদিক্ষেতা ছাড়া আর কিছুই মনে হয়নি। রোদের পরীক্ষা আর মাত্র 2টো বাকি, তবে আজ শুক্রবার সকালবেলা চোখ খুলতেই বিরিয়ানির সুগন্ধ নাকে বেঁধে গেল। সুবাসে রোদ চোখ বন্ধ করে সুগন্ধ অনুভব করল। একটু পর বিছানা ছেড়ে তাড়াতাড়ি রান্নাঘরে গেল। গিয়ে দেখল তার মামুনি চুলার ওপরে থাকা বিরিয়ানি নেড়ে দিচ্ছে। তার পাশে রাফিয়া বসে নিজের ইচ্ছে মতো কথা বলছে। রোদের পরীক্ষা আর মাত্র 2টো বাকি। মামুনি, বিরিয়ানি রান্না করছো? না, কচুর আছি। ফাজিল, দেখছিস না বিরিয়ানি করছি? সুন্দর করে বললেই তো হয়। আমি তো সাত সকালে বিরিয়ানির সুগন্ধ পেয়ে চলে এলাম। যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে রাফিয়া কথাটি বললেও তার সব আত্মবিশ্বাসে জল ঢেলে দিয়ে রোদ বলল, জানি তো খাবারের গন্ধ তোর নাকে লাগলেই ছুটে চলে আসিস। রোদের কথা শুনে রাফিয়া প্রচণ্ড রেগে গেল। রোদকে বকা দেওয়ার জন্য মিসেস স্যার দিকে রাফিয়া অসহায় দৃষ্টিতে তাকালো। রোদ কানের নিচে দেব একটা চড়। যা গিয়ে হাত মুখ ধুয়ে আয়। সি রোদ, তোর মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। ওয়াক। রাফিয়ার মন্তব্য শুনে রোদ খেপে গেল। তেরে গিয়ে মারতে যাবে তখনই আলো এসে বলল, আপি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। কেন, কোথায় যাব? পায়েস রাঁধবি? পায়েস? ইয়াহু, আমি এখনই আসছি। অন্য কিছুর চেয়ে রোদ পায়েসটা ভালো রাঁধে, তাই আলো ওর কাছে সবসময় আবদার রাখে পায়েসের। আর রোদও কোনোদিন তার বোনের আবদার ফেলে না। রোদ হাত মুখ ধুয়ে পায়েস রাঁধার জন্য জোরজার করতে লাগলো। রাফিয়ার আলো পাশে বসে ইচ্ছে মতো বকবক করছে। পড়াশোনা নিয়ে রাফিয়াকে প্রশ্ন করল, রবিবারে কি তোর পদার্থবিজ্ঞান? হ্যাঁ। তোদের তো যুক্তিবিদ্যা মনে হয়। বাই দ্য ওয়ে রোদ, সেদিন আমরা একটা ছেলেকে দেখলাম না, ইন্নানিল্লা? হ্যাঁ তো? রাফিয়া পু, তুমি ছেলের সাথে প্রেম করতে চাচ্ছ না তো? আলোর কথা শুনে রোদ হেসে ফেলল। রাফিয়া মুখ গোমড়া করে বলল, হ্যাঁ রে, ছেলেটা পুরোই চকলেট। একটা মেয়ে হয়ে ছেলের প্রেমে পড়ে তুই মেয়ে জাতির অপমান করেছিস। যা, অপমান না। কিরে, কি এত কথা বলছিস তোরা? রোদের মা রান্নাঘরে চলে আসায় রাফিয়ার কথা চাপা পড়ে গেল। তিনি রোদের রান্না করা পাশের দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, খুব ভালো সুগন্ধি বের হচ্ছে। কিন্তু মামুনি, আজকে এত রান্না আর এসব কেন? ওমা, তুই জানিস না আজকে পূর্ব আসছে। হরিচন্দন? ও কেন আসবে? সে কি কথা? জামাই বাড়িতে আসবে না? ও কি নতুন জামাই? তুই বুঝবি না এসব। পায়েস হলো? হ্যাঁ। চুলার পাশ থেকে রোদ সরে এলো। তার মাথায় কুবুদ্ধির উদয় হচ্ছে। পূর্ব তাদের বাড়িতে একা আসছে, তার মানে পাল্টা জবাব দেওয়ার উত্তম সুযোগ। রোদ পূর্বকে কিভাবে শিক্ষা দিবে তা নিয়ে পরিকল্পনা করে ফেলল। রোদ বাঁকা হেসে বলল, এতদিন তোকে না চালিয়ে আমার পেটের ভাত হজম হচ্ছিল না। ঘুম তো হারিয়েই গেছে। আজকের রাতে শান্তিমতো ঘুম হবে আমার। আহা। পূর্ব বাবা, তুই রোদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। রোদ কোথায়? রুমে আছে, পড়ছে হয়তো। আচ্ছা। রোদের মায়ের সাথে কথা শেষ করে পূর্ব রোদের রুমের আসার জন্য পা বাড়ালো। মাত্র কিছুক্ষণ আগে পূর্ব রোদের বাসায় আসলো। মূলত পূর্ব এসেছে রোদের মায়ের সাথে দেখা করতে। পূর্ব রুমে ঢুকতেই নজরে পড়ল রোদ মাথা নিচু করে পড়ছে। চুলগুচ্ছ কাটি দিয়ে বেঁধে রাখা, পরনে অ্যাশ কালারের সালোয়ার কামিজ। পূর্ব বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকল। দরজা লাগার আওয়াজে রোদ পেছনে তাকিয়ে দেখল পূর্ব ওয়াশরুমে ঢুকছে। পূর্বকে দেখে তার মুখে হাসি ফুটল। দৌড়ে নিচে গিয়ে রোদ পরিকল্পনা অনুযায়ী কাজ করে ফেলল। পূর্ব ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল রোদ তার চেয়ারে নেই, ড্রয়িং রুমে আছে ভেবে পূর্ব চলে গেল। পূর্ব, আয় বস, কথাটা বলল পূর্বের শাশুড়ি। কি রেধেছ তুমি? তুই যা যা খেতে চাইছিলি সব? বিরিয়ানি? রোদের মা আর পূর্বের কথা শুনে রোদ বিড়বিড় করে বলল, আদিক্ষেতা। আগে থেকে বেড়ে রাখা বিরিয়ানি মুখে দিয়ে চেবোতেই পূর্বের সারা শরীর কেঁপে উঠল। মুহূর্তে কালো মেঘে ঢেকে থাকা রোদের চেহারাটা যুদ্ধ জয়ে হাসি ফুটে উঠল। আহ মামুনি, এক ঢোক দিয়ে পূর্ব গ্লাসে থাকা সব জল শেষ করে ফেলল। জগ কাঁধে করে গদগদ করে জল খেতে লাগলো। সামনে পায়েসের বাটি দেখে পাশে মুখ দিয়ে আরেক ঝটকা খেল। মুখের ভেতর যা ছিল তা বেসিনে গিয়ে সব বমি করে দিল।
বেসিন থেকে মুখে জল ছিটিয়ে শান্ত হয়ে চেয়ারে বসতেই রোদের হাসার আওয়াজ কানে বাজল। পূর্বের বুঝতে বাকি রইল না যে সব কাজ রোদ করেছে। হাসতে হাসতে রোদ হাতে থাকা তোয়ালে পূর্বের দিকে এগিয়ে দিল। মুখ মুছে পূর্ব তোয়ালেটা রোদের মুখে ছুঁড়ে মারল। রেগে গিয়ে রোদ কথা বলতে যাবে, তখনই তার মামুনি বলল, পূর্ব, কি হয়েছে তোর, ঠিক আছিস? হ্যাঁ হ্যাঁ মামুনি। জানি না, হুট করে বমি এলো। পূর্বের কথা শুনে রোদের মুখ থেকে রাগী ভাব দূর হয়ে আবারও হাসির চিহ্ন রেখে বলল, ও মা, কংগ্রেচুলেশন, আপনি মা হতে চলেছেন। স্যার, বাচ্চার বাবাকে। নিজে নিজে কথা বলে রোদ ফিক করে হেসে দিল। রোদকে ধমক দিয়ে মিসেস ছায়া বললেন, পূর্ব, তুই যেভাবে জল খেলি মনে তো হলো বিরিয়ানি যথেষ্ট ঝাল হয়েছে। দেখি তো। রোদের মা বিরিয়ানির বাটিটা নিতে গেলে রোদ চমকে গেল। ওই বাটির বিরিয়ানি খাওয়ার পর রোদের মা জেনে যাবে বিরিয়ানিতে এক্সট্রা মরিচ গুঁড়ো দেওয়া হয়েছে। তখন নিঃসন্দেহে তীরটা রোদের দিকে ছুঁড়ে মারবে সবাই। এসব ভাবতে ভাবতেই আপনা আপনি ডান হাতের অনামিকা আঙুল দাঁতে কামড়ে ধরল। কিন্তু রোদকে অবাক করে দিয়ে রোদের মা বাটি নেওয়ার আগেই পূর্ব সে বাটি তুলে নিল। রোদের মাকে কিছু বলার সুযোগ না দিয়ে পূর্ব গড়গড় করে বলল, সত্যি বলছি মামুনি, বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়েছে। এত ভালো বিরিয়ানি লাইফে ফার্স্ট খেলাম। রোদের মায়ের চেহারা দেখে পূর্ব বুঝতে পারল তার কথায় তিনি 100% বিশ্বাস করেনি। বিশ্বাস করানোর জন্য পূর্ব আরেক চামচ বিরিয়ানি মুখে ভরে দিল। তৃপ্তির হাসি দিয়ে মিসেস ছায়া স্থান ত্যাগ করল। কিন্তু তারপরও পূর্ব বিরিয়ানি মুখে ভরে যাচ্ছে। আর কত সহ্য করতে না পেরে রোদ বিরিয়ানির বাটিটা নিয়ে বাকি অংশটা ময়লার ঝুড়িতে ফেলে দিল। বাটিতে থাকা পায়েসটাও ফেলে দিয়ে নতুন পায়েস এনে পূর্বের মুখের সামনে রেখে বলল, নে, এ পায়েসে লবণ বেশি নেই। কি বিশ্বাস যে নেই? আমি বলছি তো তোমাকে। পূর্বকে আর বলতে না দিয়ে রোদ তার মুখে চামচ করে পায়েস মুখে ভরে দিল। আরেকবার মুখ খুলতে আবারও দিল। কয়েক চামচ এভাবে দেওয়ার পর রোদ নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকল। খুব অস্থির লাগছে রোদের। পূর্বের কষ্টটা সে কিছুতে মানতে পারছে না। পরিকল্পনা করার সময় তো এমন অস্থিরতা হয়নি, তাহলে পূর্বের রিয়াকশন দেখে এমন কেন এই অদ্ভুত অনুভূতি করা নাড়ছে? এমনটা তো আগে কোনোদিনও হয়নি। গত 1 মাসে কি এমন হলো যার জন্য রোদ নিজেকে নিজের মধ্যে সীমাবদ্ধ করতে পারছে না? রোদ নাকে মুখে জল ছেটালো। তার চোখের সামনে শুধু পূর্বের চেহারা ভাসছে। আয়নার দিকে তাকিয়ে নিজেকে নিজে বকে দিল রোদ। তারপর বলল, কি দরকার ছিল ওর পেছনে আবার লাগার? তুই তো বলছিলি না ওকে এড়িয়ে যাবি, ওর পেছনে আর লাগবি না। তাহলে গত 1 মাস ধরে পূর্ব তোর সাথে ঝগড়া দেয়নি? তুই তাহলে কেন সেজে গুজে গেলি ঝগড়া করতে? পূর্বকে কষ্ট যখন দিয়েছিস ভালো কথা, কিন্তু এখন কেন কষ্ট হচ্ছে? রোদ তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম। নিজের সাথে বোঝাপড়া করে রোদ বেরিয়ে এলো। ওয়াশরুম থেকে বেরোতেই পূর্বের সামনে পড়ল। যথাসম্ভব রোদ নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো, কারণ কয়েকদিন ধরে পূর্ব সামনে এলে মনের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস পায়। আমার জন্য গর্ত খুঁড়ে আমাকে সেই গর্তে ফেলে আবার আমাকেই কিনা গর্ত থেকে উদ্ধার করলাম। ভেরি ইন্টারেস্টিং। মোটেও আমি তোমাকে বাঁচাইনি, ওটা তো তোমার মামুনির জন্য। ওহো, মামুনির জন্য তাহলে? তাই এখন সেদিনের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে? একদম। দাঁত কেলে রোদ হাসি দিল। রোদের সামনে পূর্ব নর্মাল বিহেভ করলেও রোদের করা একটু আগে ব্যবহার পূর্বের ভয় হচ্ছে। রোদের মনে পূর্বের জন্য কোনো মায়া বা প্রেম করা নাড়ছে না তো? তাহলে যে পূর্ব নিজের কাছে অপরাধী হয়ে যাবে। কারণ যে যাই হোক, অন্তত একটা মেয়ের মন নিয়ে পূর্ব খেলতে পারে না। রাফিয়া, পরীক্ষা কেমন হলো তোর? লাড্ডু হয়েছে। তোর প্র্যাকটিক্যাল কেমন হলো? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। তো লাড্ডু হলো কেন? আর বলিস না, লাফিং গ্যাস নিয়ে কি হলো? লাফিং গ্যাস কি? লাফিং গ্যাস মানে হলো হাসার গ্যাস। মানে বুঝিয়ে বল। একটা শিশির মধ্যে লাফিং গ্যাসকে আবদ্ধ করে রাখা হয়। যদি কারো নাক বা মুখের সামনে ওটা স্প্রে করে দেয়া হয়, তখন সে ব্যক্তি একাধারে হাসতে থাকে। রিয়েলি ইন্টারেস্টিং। আচ্ছা, কোথায় পাওয়া যাবে ওই গ্যাস? আমাদের ল্যাবে আছে। তুই বললে তোকে এনে দিতে পারি। কালকে তুই আমাকে এনে দিবি? ওকে ওকে। রোদ মনে মনে হাসলো। গতকালই তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হলো। কালকে রোদ পূর্বের বাড়িতে চলে যাবে। তাই আজকে সারা রাত আলো আর রাফিয়ার সাথে আড্ডা দিবে বলে সে ঠিক করেছে। আলো ফ্রেঞ্চ ফ্রাই আনতে গেছে। এই ফাঁকে রোদ সাউন্ড বক্সে গান ছেড়ে দিল। শব্দের ধ্বনি বারবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। সাউন্ড বক্স বাজতে থাকা। ডিজেওয়ালা বাবু মেরা গানা চালা দে। গানের তালে তালে রাফিয়া আর রোদ নাচছে। নাচতে নাচতেই
রাফিয়া বলে উঠল, রোজ জানিস আদিত্যকে হ্যাপি লাগে। হুইস আদিত্য? তোর কয় নাম্বার ক্রাশ? বাদশার রিয়েল নাম আদিত্য। ওর দাড়ির স্টাইলটা উফ, জাস্ট ওয়াও। তুই দেখে আদিত্য রিয়েল নামও জেনে রাখছিস। ক্রাশ বলে কথা, তুই জীবনে মানুষ হবি না, থাম এবার।